একটা গাছ অনেক মানুষকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমরা সকলেই জানি। কিন্তু যদি বলি একটা গাছ হাজার হাজার জাহাজকে আশ্রয় দিতে পারে, কি কথাটা হজম করা কঠিন হবে, তাই না? আমাদেরও হয়েছিল। ভেবেছিলাম এই সমস্ত গালগপ্প দেওয়ার পক্ষে ঠিক আছে, কিন্তু বাস্তবে সেটা হতে পারে না। জানতে চান নাকি সেই গাছের গল্প? তাহলে পুরো ভিডিওটায় আমাদের সাথে থাকুন এবং তার সঙ্গে জানতে পারবেন অতীতের ধুলো গায়ে জড়িয়ে কিভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা গ্রাম, যে গ্রামের প্রতি সরকারের কোনো হেলদোল নেই। আর্কিওলজিস্টরা বললেও সরকারের সেই ইতিহাস সংরক্ষণের কোনো ব্যবস্থাই নেই। চলুন নিয়ে যাই আপনাদের সেই গ্রামে। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রি এভিনিউর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন তাহলে বলি আজকের সেই গাছের গল্প। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। গাছ এবং গ্রামের কথা বলবো, তবে তার আগে বলি সেই গ্রামেই যাওয়ার পথে আরেকটি ছোট গ্রাম এবং মন্দিরের কথা। দীঘা যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের একটি ছোট কিন্তু বিখ্যাত গ্রাম নাচিন্দা। নাচিন্দা নামের মধ্যেই লুকিয়ে আছে নামকরণের ইতিহাস। নামের শেষে দা বা দহ থাকার অর্থ জায়গাটি কোনো দহ বা হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নাচিন শব্দের অর্থ নেচে যাওয়া। বহু শতক আগে এই অঞ্চল দিয়ে বয়ে যেত নদী বা শাখা নদী। প্রাকৃতিক পরিবর্তনে একসময় নদী গতিপথ হারায়, সৃষ্টি হয় বহু হ্রদের। সেই রকমই এক আঁকাবাঁকা হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল গ্রাম। কালের নিয়মে সে হ্রদও শুকিয়ে যায়, গড়ে ওঠে জনপদ। আবার অন্য মতে নাচিন্দা হল না চেনা বা অগভীর শুকিয়ে যাওয়া হ্রদের পাশের গ্রাম। আর নাচিন্দা মানেই সেখানে দেবী শীতলাচণ্ডীকে নিয়ে প্রচলিত আছে বহু কাহিনী। এই মন্দিরের জন্মলগ্ন থেকেই যে অলৌকিক কাহিনী শুরু, তারপর দিন গেছে, বেড়েছে কাহিনীর সংখ্যাও। কথিত আছে আজ যেখানে শীতলা মন্দির, তার কাছাকাছি থাকতেন এক বৃদ্ধা। তার নাম ছিল ঝাঁপি। ওই বৃদ্ধা সর্বদাই কোনো না কোনো রোগে ভুগতেন, সেই নিয়ে তার খুব দুঃখ ছিল। কথিত আছে একদিন রাতে ওই বৃদ্ধাকে স্বপ্নে দেখা দেন দেবী শীতলা। দেবী ওই বৃদ্ধাকে স্বপ্নে বলেন, তুই চুপচাপ শুয়ে থাকিস না, তোর বাড়ির সামনের পুকুরে স্নান করিস, শরীর খারাপ হলে ভয় পাবি না, আমার পূজা করবি রোজ, স্নান শেষে একটা বট গাছের নিচে ঘট স্থাপন করবি, আমার পূজা করলে রোগগ্রস্ত মানুষ মুক্তি পাবে, সন্তানহীনা সন্তান লাভ করবে, বিদ্যার্থীরা শিক্ষা লাভ করবে। এই স্বপ্ন দেখার পর বৃদ্ধার ঘুম ভেঙে যায়। তিনি স্বপ্নে দেখানো দেবীর নির্দেশ মতোই পুকুর থেকে স্নান সারেন, তারপর একটি গাছের নিচে জলভর্তি ঘট স্থাপন করেন। সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া। সেই থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার বিশেষ পুজো হয় এই মন্দিরে। বছরভর এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। মন্দিরকে কেন্দ্র করে মেলাও বসে। 15 দিন ধরে মেলা চলে। ভক্তদের দাবি দেবী শীতলা নানান রূপে এই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ান। আসলে শহরগুলির ওপর অতিরিক্ত মনোযোগের ফলে বাংলার বিভিন্ন অঞ্চলের বর্ধিষ্ণু জনপদগুলির কথা আমরা প্রায়শই ভুলে যাই। আবারও বলে রাখি, আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে কিন্তু ঘরের কাছে এমন সুন্দর জায়গার কথা অজানাই থেকে যাবে। আর তার সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কিছু কিছু অঞ্চলের এত গৌরবময় ইতিহাস আছে যা কেবল কৌতূহল জাগায় না, রীতিমতো চমকে দেওয়ার মতো। তেমনই এক জায়গা হলো কাথি মহকুমার বিখ্যাত ঐতিহাসিক গ্রাম বাহিরি। বাহিরি নামে কোনো স্বতন্ত্র গ্রাম নেই। পাশাপাশি থাকা পাইকবার, বিধুবাহিরি, ডিহিবাহিরি, দেউলবার গ্রামগুলির মধ্যবর্তী স্থান বাহিরি নামে পরিচিত। বাহিরি বলতে দেউলবার মৌজাকেই বোঝায়। কাঁথির রসুলপুর নদীর মোহনার হিজলিতে মাকানগড়াতে জন্মগ্রহণ করেন দুই ভাই, সেকেন্দারি আলী শাহ এবং মসন্দারি আলী শাহ। ফার্সি ভাষায় মাকান অর্থে গৃহ এবং গোড়া অর্থে আদি, অর্থাৎ আদি গৃহ। এই মসন্দর
অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন, আর সেকেন্দার ছিলেন যুদ্ধবিদ্যায় পটু। সেকেন্দার 1505 ও 1545 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র হিজলি জেলা জয় করেন। এরপর ভাই মাসান্দারকে হিজলির দায়িত্ব দেন। তখন নবাব মাসান্দারি আলী শাহর প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে সে কথা। সুদূর ওড়িশার রাজা দেবরাজেরও কানে গেল তা। তিনি চাইলেন আক্রমণ করবেন হিজলি। দেবরাজের সেনাপতি ছিলেন বিভীষণ মহাপাত্র। তাকে পাঠানো হলো হিজলির তথ্য আনতে। বিভীষণ মহাপাত্র কিন্তু হিজলিতে এসে মহানুভব রাজা মাসান্দারি আলী শাহর কাজকর্ম দেখে শ্রদ্ধাবান হয়ে পড়েন। সেখানেই বসবাস শুরু করেন। এদিকে রাজা দেবরাজ উদ্বিগ্ন, কেননা বিভীষণের ফেরার নাম নেই। একদিন শুনলেন বিভীষণ যবন জাতির সভায় নিজেকে যুক্ত করেছেন। অগ্নিশর্মা রাজ তৎক্ষণাৎ ঘোষণা করলেন স্বজাতিচ্যুত বিভীষণের জন্য পুরী রাজ্যের দরজা বন্ধ। বিভীষণ সে কথা জানতে পেরে তিনি গেলেন ওড়িশা, কিন্তু দেবরাজ তাকে আর ফিরিয়ে নিলেন না ওড়িশাতে। মনের দুঃখে বিভীষণ ফিরে এলেন হিজলিতে, সেই মহানুভব মুসলিম রাজের কাছে। প্রিয় সাথী বিরহে অশান্ত রাজা যেন প্রাণ ফিরে পেলেন। তিনি পুত্র বাহাদুর খাঁকে রাজপদে বসিয়ে বিভীষণকে সহযোগী করেন। এই বাহাদুর খাঁ 1556 খ্রিস্টাব্দে রাজপদ পান। এই তথ্য মেলে 1812 সালের 3রা অক্টোবর সদর বোর্ড অফ রেভিনিউর কাছে হিজলির তদানীন্তন কালেক্টর ক্রমলিনের লেখা একটি চিঠি থেকে, যা প্রকাশিত হয়েছিল 1844-এ বেইলি সাহেবের জলামুঠা রিপোর্ট এবং মাজনামুঠা রিপোর্টে। যাই হোক, মুসলিম রাজার নির্দেশেই বাহিরি গ্রামেই বিভীষণ তৈরি করেন পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অসামান্য নিদর্শন রূপে এখনও দাঁড়িয়ে আছে। 1506 শকাব্দ অর্থাৎ 1576 খ্রিস্টাব্দে বিভীষণ মহাপাত্র যে স্থাপত্য কীর্তি স্থাপন করলেন তা বঙ্গ উৎকল স্থাপত্য শিল্পের এক অন্যতম নিদর্শন। ওড়িয়া ভাষায় ডিহু শব্দের অর্থ ঘর। বাহির অর্থাৎ বাহিরের অংশ তথা জনপদের বাইরের অংশ মিলে সৃষ্টি হয়েছে ডিহি বাহিরি। 400 বছরের বেশি প্রাচীন ঐতিহাসিক ঘটনা এবং শিল্পকলার নিদর্শন বুকে নিয়ে টিকে আছে আজও এক লুকিয়ে থাকা ইতিহাস। গবেষকদের অনুমান বাহিরির ইতিহাস আরও প্রাচীন, কেননা হিজলির রাজা মাসান্দারি আলী শাহ বিভীষণকে জগন্নাথ মন্দির তৈরির জন্য হিজলি থেকে বেশ কিছুটা দূরে বাহিরি দান করেন, এখানকার গুরুত্বের কথা ভেবেই। অন্যান্য এলাকার থেকে এখানকার পরিবেশ ছিল কিছুটা আলাদা, বসবাসের পক্ষে উপযুক্ত। কিন্তু কেন? আসলে এখানেই নাকি একসময় গড়ে উঠেছিল বৌদ্ধ সংস্কৃতি। দাঁতনের মোঘলমারি, ময়নাগড়ের মতো এখানেও ছিল বৌদ্ধ সংহারাম, যার সূত্র মেলে বাহিরি নামকরণেও। সম্ভবত বিহার শব্দ থেকে বাহিরির উৎপত্তি, আর বৌদ্ধ বিহার থেকে বিধু বাহিরি গ্রামের নামকরণে হয়েছে বলে অনেকে মনে করেন। কালে কালে সমুদ্রের নিকটবর্তী এই বাহিরি জনপদ সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় মাটির তলায় হারিয়ে গিয়েছিল বহুদিন আগে। তারই উপর গড়ে উঠেছে এক ধর্মপ্রাণ মুসলিম রাজার সহযোগিতায় হিন্দু ধর্মের স্থাপত্য কীর্তি। তবে অনেকের মতে সংস্কৃত বহি থেকে বাহির এবং ওড়িয়ায় বহির অপভ্রংশ হয়ে চিহ্নিত হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, পুরো বাংলায় মানে বর্তমান বাংলাদেশ নিয়ে খ্রিস্টীয় 5ম শতাব্দী বা 5th সেঞ্চুরির শেষ ভাগ থেকে 9ম শতাব্দী অর্থাৎ 9th সেঞ্চুরির প্রথম দিক পর্যন্ত পাল রাজবংশের হাত ধরে বৌদ্ধ ধর্ম ব্যাপক হারে প্রভাব বিস্তার করে। এই সময় অর্থাৎ 5ম শতাব্দীতে ফাহিয়েন এবং 7ম শতাব্দীতে হিউয়েনসাং ভারত তথা বাংলায় এসেছিলেন। তারা ছিলেন বৌদ্ধ। 9ম শতাব্দীতে সেন বংশের হাত ধরে আবার বাংলায় হিন্দু ধর্মের প্রভাব শুরু হয়। প্রসঙ্গত বলে রাখি, 8ম শতাব্দীতে তাম্রলিপ্ত বন্দরের সাথে সাথে বাহিরি বন্দরের পতন হয়। মূলত এই দুটিই ছিল সমুদ্র বন্দর। আমাদের আগের দুটো ব্লগ তালসারি ও দীঘার ইতিহাসে এর উল্লেখ আছে, লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রাকৃতিক বিপর্যয়ে এরপর সমুদ্র ধীরে ধীরে তাম্রলিপ্ত ও বাহিরির থেকে বহু দূরে সরে যায়। তবে বর্তমানে বিভীষণের তৈরি জগন্নাথ মন্দিরটি পরিত্যক্ত। সেখানে দেবতার মূর্তি নেই, কিন্তু শৈল্পিক চেতনা এবং সুষমামণ্ডিত কারুকার্যের দণ্ডায়মান পাষাণ হিসেবে বাহিরি গ্রাম বাহিরিতে অধিষ্ঠিত। কি করেছিলেন তখন বিভীষণ? শুধু মন্দির স্থাপন নয়, বাহিরি পরগনাকে জনবসতির উপযুক্ত করে গড়ে তুলতে দুর্গ, পুকুর,
বাসস্থান, রাস্তাঘাট তৈরি করেন তিনি। চালু করেন চন্দন মেলা এবং রাসযাত্রা। সুদূর ওড়িশা থেকে নিয়ে আসেন শিল্পী এবং স্থাপত্য শিল্পের উপকরণ। জাহাজে করে আনা হয়েছিল সেসব। আজও টিকে আছে একটি তেঁতুল গাছ। লোকবিশ্বাস এই গাছেই জাহাজ বাঁধা থাকত। নতুন জনবসতি গড়ে তোলেন তিনি। এজন্য বিভিন্ন পেশার মানুষকে নিয়ে আসেন ওড়িশা থেকে। তারই আমন্ত্রণে তেলি, ডোম, চর্মকার, ব্রাহ্মণ, ছুতোর, ধোপা, মালি, তাঁতি, কুমোর, কামার, নাপিত, চাষিদের আগমন ঘটে এখানে। আজও তাই এখানে দেখতে পাওয়া যায় দাস, নায়ক, গিরি, জানা, চ্যাটার্জি, বেরা, প্রহরাজ, পণ্ডা, কয়াল, আচার্য, পাহাড়ি, করণ, মণ্ডল, নন্দ, ভট্টাচার্য, মাইতি পদবীর মানুষজনকে। বহু বছর আগে যুদ্ধ জয়ের লক্ষ্যে এসে সেই স্থানেই এক অত্যাধুনিক জনবসতি গড়ে তুলতে যে অমোঘ কীর্তি স্থাপিত হয়েছিল তা আজও স্মরণযোগ্য। বহু যুগ আগে একটি নদী বাহিরির উত্তর কিনার দিয়ে সদাই প্রবাহিত হতো এবং রসুলপুর নদী ও বীরকুল নদী, যা বর্তমানে চম্পা নদী, তার সঙ্গে মিলিত হয়ে দূর দূরান্ত দেশের সাথে যোগাযোগ রক্ষা করত। বিভিন্ন দেশে বণিকরা ওই পথে পণ্যদ্রব্য জাহাজে পুরে নিয়ে আসতেন এবং মালপত্র বেচে আবার গৃহপানে পাড়ি জমাতেন। ওই নদীরই পাড়ে এক প্রকাণ্ড তেঁতুল গাছের অবস্থান। বণিকগণ ওই গাছেই নিজেদের জাহাজ বেঁধে রাখতেন। সেজন্য এই গাছে ধীরে ধীরে শেকলের দাগ আঁকা হয়ে গিয়েছিল। কি জানি এই নদীর নাম কি ছিল, কিন্তু আমরা ধরেই নিলাম এই নদীর নামই হয়তো বাহিরি ছিল। ধীরে ধীরে সেই নদী বিলীন হয়ে গিয়ে বসবাসের রূপ নিল। মানুষের বংশবৃদ্ধির সঙ্গে সঙ্গে বসতি শুরু হলো। তখনও মানুষ দেখেছে ওই গাছে শেকলের দাগ। এখন আর সে চিহ্ন নাই। ক্রমশ লোপ পেতে পেতে একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ গাছের সে সুদৃশ্য চেহারা নেই, যেন জরাজীর্ণ বৃদ্ধ ভিখারির বেশ। সর্বহারা আজ যেন নিজের যৌবনের স্মৃতিচারণ করতে করতে কত কাহিনীই না নীরবে মানুষকে শোনায়। সে জলকল্লোলের সঙ্গীত আজ আর তার কর্ণগোচর হয় না। আজ সে রিক্ত, নিঃস্ব, জরাগ্রস্ত। আজ বয়স তার বুঝি ৬ শতাধিক বছর হবে। কত ঘটনার যে সাক্ষী হয়ে আজও সে বিরাজমান, বুঝি আরও কতকাল থাকবে কে বলতে পারে। আজও ওই জরাজীর্ণ কলেবর মানুষকে হাতছানি দিয়ে ডাকে, সকলকে বিস্ময়ে অভিভূত করে। চিরকাল সকল মানুষের কাছে জাহাজ বাঁধা তেঁতুল গাছ নামে বিখ্যাত। বর্তমান ওই গাছের বেড় ২২২ ইঞ্চি। কালের বিবর্তনে নদী বিলীন হয়ে রসনালার রূপ ধারণ করেছে। বর্তমানে ওই গাছের পাশ ঘেঁষে পিচ রাস্তা নামালডিহার দিকে গেছে। ওই রসনালার উত্তরে পূর্ব পশ্চিম বরাবর কর্পুরা ও আবাসবেড়া গ্রাম অবস্থিত। বাহিরির গৌরব কালের বিবর্তনে হারিয়ে গেছে। মাটির নিচে চাপা পড়ে আছে সেই ইতিহাস। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের ফলে বাহিরির ইতিহাস যে ২০০০ বছরেরও বেশি পুরনো তার প্রমাণ পাওয়া যায়। বাহিরি এলাকার কোনো এক জায়গা খননকালে ২টি কৃষ্ণমূর্তি পাওয়া গিয়েছিল। মূর্তি দুটি বাসুদেব মূর্তি হিসেবে চিহ্নিত। অনেকে এগুলিকে পাল যুগের নিদর্শন বলেও মনে করেন। বড় মূর্তিটি মন্দিরের দেওয়ালে প্রথিত রয়েছে, আর ছোটটিকে কলকাতার আশুতোষ মিউজিয়ামে রাখা হয়েছে। বাহিরির এই সমস্ত পুরাতাত্ত্বিক নিদর্শন কলকাতার আশুতোষ মিউজিয়াম ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষিত আছে। যেমন রামনগর জ্ঞানদা সংগ্রহশালা, ঘাটালে পুরাতত্ত্ব বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্টের প্রণব রায়ের মিউজিয়াম, বিবেকানন্দ সংগ্রহশালা বাহিরি। কি সবটা শুনে কি ভাবছেন? যাবেন নাকি সেই জাহাজ বাঁধা তেঁতুল গাছকে ও বাহিরিকে দেখতে? উইকেন্ডে তো দীঘা যান, দেখে আসুন না ২০০০ বছরের ইতিহাসের বাহিরিকে। কিভাবে যাবেন বলে দিচ্ছি। কলকাতা থেকে বাই রোড দীঘা যাওয়ার পথে মারিজদা থানার উল্টো দিকের পথ। মারিজদা বাজারের গা ঘেঁষে বাঁ দিকে মাত্র ৩ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন ইতিহাসের সামনে। যদি অসুবিধা হয় গ্রামবাসীদের জিজ্ঞেস করে নেবেন, তাঁরাই বলে দেবে সেই ইতিহাসের কথা। আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায়
নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধরনের ইতিহাস আমরা আরও বেশি করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি।